নাইম শেখ যে ইনিংসটা খেললেন সেটার আপনি তুমুল প্রশংসা করতে পারেন। 59 বলে 77 রানের ইনিংস, 130 স্ট্রাইক রেট, 6টা ছক্কা মেরেছেন, 4টা 4 মেরেছেন, এমনকি লাস্ট ওভারে পরপর 2টা ছক্কা মেরে দলকে জয়ের মতো একটা অবস্থানে নিয়ে গিয়েছিলেন। শেষ ওভারে 25 রান প্রয়োজন, সেকেন্ড এবং থার্ড বলে 2 ছক্কা মেরে শেষ 3 বলে 13 রানের মধ্যে নিয়ে এসেছিলেন। এবং ওই বলটাতে শর্ট থার্ড ম্যানে দুর্দান্ত একটা ক্যাচের শিকার হয়ে তিনি যেভাবে হাঁটু মরেছিলেন হতাশার প্রতিচ্ছবি হয়ে, তাতে আপনার মনটা আরও বেশি দ্রবীভূত হয়ে যেতে পারে। ধারাভাষ্যকারদের মন দ্রবীভূত হয়ে গিয়েছে, কেননা আমি শুনছিলাম ধারাভাষ্যে তখন যে ছিলেন স্যার কার্টলি, অ্যামরোস, আতার আলী খানরা, তারা ইনিংসের তুমুল প্রশংসা করছিলেন যে এরকম ভাবে একটা ফাইট দিয়েও শেষ পর্যন্ত পরাজিত দলে থাকতে হলো খুলনা টাইগার্সের নাইম শেখকে। কিন্তু আমি যদি বলি খুলনাকে এই ম্যাচটা নাইম শেখ হারিয়েছেন, নাইম শেখ নিজে হারিয়েছেন, নিজের হাতে হারিয়েছেন। এবং এইটা আসলে বাংলাদেশ ক্রিকেটের মিউজিয়ামে রাখার মতো একটা ইনিংস। শেষ দিকে গিয়ে যাই হোক না কেন একটা দলকে কিভাবে ম্যাচ হারাতে হয় সেইটা নাইম শেখের এই ইনিংসটা দেখিয়ে দিয়েছে। খুব বাড়াবাড়ি কি হবে? কেন আমি এমন কথাটা বলছি? এবং এই ম্যাচটাতে যে শেষ পর্যন্ত খুলনা টাইগার্স এত কাছাকাছি এসেও হেরে গেল, তাতে টার্নিং পয়েন্ট নাইম শেখের ইনিংসটা আমি আগেই আপনাদেরকে বলে দিলাম। কেন সেইটা আসলে বলছি। দেখুন, 167 রান তুলেছিল ফরচুন বরিশাল। এইখানটাতে ফরচুন বরিশাল ওই ইনিংস পর্যন্ত কিভাবে গিয়েছে সেই আলোচনাটা হতে পারে। তার আগে দুই দলের হচ্ছে পয়েন্টের অবস্থাটা বলি। ফরচুন বরিশালে এই 8 নাম্বার ম্যাচে এসে তারা 6 নাম্বার জয় পেল, 12 পয়েন্ট হয়ে গিয়েছে। প্লে অফ খেলাটা নিশ্চিত এক অর্থে বলতেই পারেন। আর বাকি 4 ম্যাচের মধ্যে একটা জিতলে বাকি যে অনিশ্চয়তা রয়েছে সেটাও আসলে দূর হয়ে যাবে। পয়েন্ট টেবিলের টপ 2তে তারা থাকবে কিনা সেইটাই নেক্সট চ্যালেঞ্জ এই তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ রিয়াদের দলের। আর খুলনা টাইগার্স জেতার মতো একটা ম্যাচ হেরে গিয়ে তারা 6 পয়েন্টেই থাকলো। 8 ম্যাচ শেষে তাদের 6 পয়েন্ট। শেষ 4টা ম্যাচের মধ্যে এখন তাদের 4টাই জিততে হবে যদি প্লে অফটা পুরোপুরি নিশ্চিত করতে হয়। কিন্তু আমার ধারণা হচ্ছে 3টা জিতলে প্লে অফটা নিশ্চিত হয়ে যাবে। একটা বড় চ্যালেঞ্জের সামনেই খুলনা টাইগার্স পড়ে গেল। সেই চ্যালেঞ্জের সামনে তাদের হয়তো বা পড়তে হতো না নাইম শেখের ওরকম ব্যাটিং না হলে। না, নাইম শেখের বিপক্ষে আমার কিছু নাই, তার এগেনস্টে আমি কি পার্সোনাল কোনো কিছু তো নাই, কিন্তু যেই ব্যাটিংটা তিনি করেছেন সেইটা এখনকার এই টি-20 যুগের ব্যাটিং। এই ব্যাটিংয়ের কোনো মানে আছে, কোনো মূল্য আছে? ফরচুন বরিশাল 167 রান তুলেছে, সেইটার জবাব দিতে নেমে খুলনা টাইগার্স শুরুতে একটা উইকেট হারালেও নাইম শেখ এবং মেহেদী হাসান মিরাজের পার্টনারশিপটা তারা যে আসলে কোন ডিরেকশনে নিয়ে যাচ্ছিল এটা আমি আসলে বুঝতে পারছিলাম না। 10 ওভার শেষে তাদের স্কোর 1 উইকেটে 64, বাকি 10 ওভারে তাদের আরো 104 রান করতে হবে। খুলনা টাইগার্সের ব্যাটিং লাইন আপের পরের অংশে কি ওই ফায়ার পাওয়ার রয়েছে যে তারা শেষ 10 ওভারের জন্য 104 রান রেখে দিবে? এটা কি হয়? মেহেদী হাসান মিরাজ তিনি আউট হয়ে গেছেন কত 29 বলে 33 রান করে। নাইম শেখ ছিলেন লাস্ট ওভার পর্যন্ত ওই জায়গাটাতে ছিলেন। 15 ওভার শেষে তারা যেই জায়গাটাতে দাঁড়িয়েছিল 3 উইকেটে 92, শেষ 5 ওভারে তাদেরকে 76 রান করতে হবে। ভাই 15 ওভারে যেই দলটা 92 রান তোলে মাত্র 3টা উইকেট হারিয়ে এবং ব্যাটিংয়ে রান তোলার খুব বেশি ইন্টেনশন না দেখে তারা শেষ 5 ওভারে 76 রানটা কিভাবে তুলবে? হ্যাঁ, এখন ওই 16 নম্বর ওভার থেকে যদি আপনি বলেন 16 এবং 17 এই 2টা ওভারের ওইখান থেকে নাইম শেখও হাত খুলে মারা খেলা শুরু করেছেন। আফিফ হোসেন ধ্রুব তিনি মারছিলেন। ওই 2টা ওভারে 18 যোগ 17 35 রান হয়ে গেল। অল অফ এ সাডেন দেখা গেল 5 ওভারে 76 লাগতো, এখন 3 ওভারে 41 লাগবে। তারপরে ওই 18 নম্বর ওভার জানদাত খানের ওই ওভারটা খুব ক্রুশাল হয়ে গিয়েছে। আফিফ হোসেন ধ্রুব আগের বলটাতে ক্যাচ দিয়ে ড্রপ হলেন, কিন্তু পরের ভেরি নেক্সট ডেলিভারিতে তিনি আউট হয়ে গেলেন। এবং ওই ওভারটাতেই কিন্তু মাহিদুল ইসলাম অঙ্কন, যিনি শেষ দিকে দ্রুত রান তুলে খুলনা টাইগার্সকে জেতাতে পারতেন, তিনি একটা রান আউটের শিকার হয়েছেন। অসাধারণ ফিল্ডিং এখানে বাউন্ডারি লাইন থেকে এক পিক আপে এক হাতে বলটা পিক করে যেই থ্রোটা করেছেন রিশাদ হোসেন, উইকেট কিপার মুশফিকুর রহিম স্ট্যাম্প ফেলে দিয়েছেন, ওইখানটা রান আউট হয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন। এই ওভারটা থেকে এসেছেও মাত্র 6 রান। সো 3 ওভারে 41 ছিল, সেটা 2 ওভারে 35 হয়ে গেল। ওই ওভারে আফিফ এবং অঙ্কনের উইকেট গেল। এই ওভারটা টার্নিং পয়েন্টের অবশ্যই দাবিদার। লাস্ট ওভারে পরের ওভারটা থেকে 10 রান আসার পরে শেষ ওভারে 25 রান দরকার। এখন ফরচুন বরিশাল কিন্তু লাস্ট ওভারে 26 রানও ডিফেন্ড করতে পারেনি রংপুর রাইডার্সের বিপক্ষে। নুরুল হাসান সোহান যে ওই যে 3টা 4 3টা ছক্কাতে 30 রান নিয়ে নিয়েছিলেন। ওই দিন লাস্ট ওভারে বোলার ছিলেন কাইল মায়ার্স, এইবার লাস্ট ওভারে বল হাতে তুলে দেওয়া হলো রিপন মন্ডলের। নাইম শেখকে প্রথম বলটা তিনি ডট করলেন, নাইম শেখ রান নিতে পারেনি, কিন্তু পরের 2টা বলেই তিনি ছক্কা মেরে দিলেন, ফলে হয়ে গেল 3 বলে 13 রান। তখন ওই ফোর্থ বলটা
বলটাতে নাইম শেখ অফ স্ট্যাম্পের বাইরে চালিয়েছিলেন, সেইটা শর্ট থার্ডে ঝাঁপিয়ে পড়ে দারুণ একটা ক্যাচ দাউদ মালান নিয়েছিলেন, যিনি ইনফ্যাক্ট হচ্ছে গিয়ে আফিফের ক্যাচটা সহজতম ক্যাচ ছেড়েছিলেন। ম্যাচটা ওইখানে শেষ, খুলনা টাইগার্স হেরে গেছে এবং হচ্ছে ফরচুন বরিশাল জিতে গিয়েছে। এখন নাইম শেখের এই যে এরকম একটা হিরোইক ইনিংস কোট আনকোট, মাত্র 59 বলে 77 রানের ইনিংস, 130 স্ট্রাইক রেটের ইনিংস, 6টা ছক্কা 4টা 4-এর ইনিংস, এই ইনিংসটাকে আমি কাঠগড়ায় কেন দাঁড় করাচ্ছি? ভাই একজন ওপেনার, তিনি 168 রানের ব্যাটিং এর টার্গেটে নেমেছেন এবং আমি যে ওই যে বললাম 15 ওভার শেষে তাদের স্কোর 3 উইকেটে 92, ওই 15 ওভারের মধ্যে নাইম শেখ তিনি 44টা বল ফেস করেছেন, রান করেছেন মাত্র 35। এখনকার ক্রিকেটে একজন ওপেনার 168 টার্গেটে প্রথম 15 ওভারের মধ্যে 44 বল ফেস করে মাত্র 35 রান করবেন, এটা একসেপ্টেবল কোনো হিসাবে? হ্যাঁ, তারপরে গিয়ে শেষ 15 বলে তিনি যতই ওইখানে 42 রান আরো করে ফেলেছেন, করুন না কেন, কিন্তু পরাজয় তো ওইখানটাতেই করে ফেলেছেন, ওই জায়গাটাতেই তিনি সর্বনাশ করে ফেলেছেন। সো নাইম শেখের এই ইনিংসটা নিয়ে আদিক্ষেতা আপনি দেখাতে পারেন, ধারাভাষ্যকাররা দেখিয়েছে, অনেকেই দেখাতে পারেন, কিন্তু আমি মনে করি যে নাইম শেখের এই ব্যাটিংটার কারণেই এই ম্যাচটাতে খুলনা টাইগার্স হেরে গেছে এবং তারা যদি শেষ পর্যন্ত প্লে অফে কোয়ালিফাই করতে না পারে, এই ম্যাচে এই ব্যাটিং এর জায়গাটাতে তাদের ফিরতে হবে। ক্যাপ্টেন ওইখানটাতে মেহেদী হাসান মিরাজ, তিনিও যে ব্যাটিংটা করছেন সেটাও আসলে খুবই স্লোই ছিল, সেটাও বলতে হবে। এখন ফরচুন বরিশাল যে 167 রান পর্যন্ত পৌঁছেছে, সেই জায়গাটাতেও কিছু কিন্তু হিরোইক ব্যাপার রয়েছে। ধরুন তাদের প্রথম ওভারটাতেই মেহেদী হাসান মিরাজ পরপর 2 বলে 2টো উইকেট নিয়ে নিয়েছেন, দুইজনই গোল্ডেন ডাকের শিকার। কে কে সেই নাম দুইটাও কি? তামিম ইকবাল এবং দাউদ মালান। সেকেন্ড বলটা তামিম ইকবাল এলবিডব্লিউ হয়ে গিয়েছেন রং লাইনে খেলতে গিয়ে, থার্ড বলটা দাউদ মালান রং লাইনে কি মারতে গিয়ে তিনি, তামিম তো ডিফেন্ড করতে গিয়েছিলেন, মালান ড্রাইভ করেছিলেন রং লাইনে, তিনি হচ্ছে গিয়ে বোল্ডি হয়ে গিয়েছেন। আর এরপরে যখন মুশফিকুর রহিম দুর্দান্ত একটা রান আউটের শিকার হলেন পয়েন্টে, ওইখানে আমির জামালের খুব ভালো একটা ফিল্ডিং এর রান আউটে যখন শিকার হলেন তিনি, 16 রানে 3 উইকেট ফরচুন বরিশালের পড়ে গিয়েছিল। মাহমুদুল্লাহ রিয়াদ এবং তাওহিদ হৃদয় এই ম্যাচটাতে ওপেন করেছেন, তাদের পার্টনারশিপে সেটা একটু স্টেডি হয়েছিল, কিন্তু তাওহিদ হৃদয় ও মোহাম্মদ নবী পরপর 2 ওভারে 3 বলের মধ্যে যখন আউট হয়ে গেলেন, আবারও ফরচুন বরিশাল একটু কোণঠাসা হয়ে যায়। শেষ 6 ওভারটা তারা 76 রান তুলে ফেলেছে, শেষ 6 ওভারে 76 রান তুলেই কিন্তু তাদের স্কোরটাকে এই 167 পর্যন্ত নিতে পেরেছে। সেখানে মাহমুদুল্লাহ রিয়াদের 45 বলে 50 রানের ইনিংসটার গুরুত্ব রয়েছে, ওই যে শুরু থেকে স্টেডি করা, এক সাইড থেকে আগলে রাখা, কিন্তু লাস্টে গিয়ে বেশি যেই জিনিসটা এইখানটাতে রান রেটটাকে বাড়িয়ে দিয়েছে সেটা হচ্ছে গিয়ে রিশাদ হোসেনের ইনিংসটা। 19 বলে 39 রানের একটা দারুণ ইনিংস খেলেছেন তিনি, দুর্দান্ত ইনিংস খেলেছেন এবং সকল বিচারেই আপনি যদি আরো অন্যান্য যদি বিবেচনা করেন তাহলে রিশাদের ইনিংসটাকেই টার্নিং পয়েন্ট আপনি বলতে পারেন এবং রিশাদের ইনিংসটাকে আমিও টার্নিং পয়েন্টই আসলে বলতাম, কেননা তাতে করেই কিন্তু ফরচুন বরিশালের স্কোরটাই যে 167 পর্যন্ত গিয়েছে। তবে ভাই নাইম শেখ যে ইনিংসটা খেলেছেন এইটা আনএক্সেপ্টেবল। আমি আবারও বলছি যে যতই শেষে গিয়ে যাই হোক না কেন, যতই তার হিরোইক থাকুক না কেন, যতই তার চেষ্টা থাকুক না কেন, প্রথম 15 ওভার তিনি যেই ব্যাটিং করেছেন সেটা আসলে প্যাথেটিক এবং ওই জায়গাটাতেই শেষ পর্যন্ত ডিফারেন্সটা মেক করে দিয়েছে আমার কাছে। তাই ওইখানটাতে প্রথম 15 ওভারে নাইম শেখের ব্যাটিংয়েই এই ম্যাচে ফরচুন বরিশালকে জিতিয়েছে, এই ম্যাচে খুলনা টাইগার্সকে হারিয়েছে। নাইম শেখের ব্যাটিংটাই আমার কাছে টার্নিং পয়েন্ট। একমত হবেন কি আপনি আমার সঙ্গে?